আমাদের এই দম বন্ধ করা অবস্থার জন্য দায়ী হলো মূলত আমাদের ভাগ্য, বাংলাদেশের আমাদের এই দেশের মানুষের যে যারা রাজনীতি করেন, রাজনীতিবিদরা, তারা আমার মনে হয় ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় যাওয়া আসলে রাজনীতি যে মানুষের কল্যাণের জন্যে, আমি সেটা আজকাল এই রাজনীতির মধ্যে খুব কম পাওয়া যায়। তবে একটা কথা বলা দরকার, যে এই যে হরতাল অবরোধে কে দায়ী তার এটা বলার আগে একটি কথা বলা যায় যে কালকে আপনার যে বাসের মধ্যে যে পেট্রোল বোমা নিক্ষেপ করা হলো, মানুষগুলো কক্সবাজার থেকে আসছিলেন, সাধারণ মানুষ যাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্কই নেই। কেউ কেউ জীবিকার প্রয়োজনে আসছিলেন ঢাকা, যে তার চাকরি করতে হবে, তাকে অর্জন করতে হবে, তার এই অর্জনের মাধ্যমে তার সংসারটি চলবে। পেট্রোল বোমা যারা নিক্ষেপ করলেন তাদের বিবেকের কাছে, এবং যারা পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং যারা ককটেল নিক্ষেপ করে, তাদের যারা সহযোগিতা করে, অর্থনৈতিকভাবে তাদের যারা যোগান দেয় এবং তাদের হুকুমদাতাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যে এই সমস্ত মানুষরা যারা মরে যাচ্ছে এবং যারা অর্ধমৃত অবস্থায় আছে, এই সমস্ত পরিবাররা যারা না খেয়ে থাকবে, দিনের পর দিন, বৎসরের পর বৎসর না খেয়ে থাকবে, এদের ভাগ্যে কি হবে? আমি আবারও বলতে চাই যে আপনারা একবার ভাবুন, দেখুন, এই মানুষগুলো না খেয়ে আছে এবং এর জন্য এর শাস্তি রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই পৃথিবীতে তো হবেই, এবং রোজ কিয়ামতের দিন এর প্রশ্নের জবাব দিতে হবে এবং অনন্তকাল ধরে জাহান্নামের আগুন আপনাদেরকে জ্বলতে হবে। এই কথা বলে আমি বিবেকবান মানুষকে আমি আহ্বান জানাচ্ছি, আসুন আমরা প্রতিবাদ করি। এইভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করে, এইভাবে ককটেল নিক্ষেপ করে নিরপরাধ মানুষকে হত্যার কোনো যুক্তি নাই। কারা এর সঙ্গে জড়িত? আমার মনে হয় দেশের সমস্ত মানুষ আমরা জানি কি জানি না, কেউ হয়তো বলতে পারছি না, কারণ আমাদের তো আমরা ঘরে বসে থাকি অবরোধের মধ্যে, আমরা বের হই, আমরা টেলিভিশনে দেখি। সকালবেলা যখন দেখলাম এই মানুষগুলো মরে গেছে, তখন আমি জানি না বাংলাদেশের আমাদের যে হৃদয়ের রক্তক্ষরণ হয়েছে। আমরা বাড়িতে বসেই আমার চোখে পানি এসে গেছে যে এইভাবে মানুষ কিভাবে নির্মমভাবে হত্যা করতে পারে। আমার মনে হয় যে বিবেকবান মানুষ যারা রাজনীতিবিদ, তারা একবার ভাবুন। আমি দুই দলকেই বলতে চাই, যারা অবরোধ দিয়েছেন, যারা হরতাল দিয়েছেন, তারা আপনারা হরতাল এবং অবরোধ তুলে নিন, এবং সরকারকে আমি আহ্বান জানাচ্ছি, এই তুলে নেওয়ার পরে আপনারা তাদেরকে আলাপে বসার জন্য তাদেরকে ডাকুন, এবং একটা আমাদের এই দেশের বরেণ্য ব্যক্তিদের নিয়ে একটা সমঝোতায় আসুন, যাতে এই দেশটা পৃথিবীর মানচিত্রে সম্মানিত একটা আসন গ্রহণ করতে পারে। বাবর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে এর জন্য কারা দায়ী, কিভাবে সংকট উত্তরণ ঘটা যায়, সেই বিষয়টি আপনাদের কাছে শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকে বাংলাদেশে। তৌফিক ভাই, এই অবস্থার জন্য আপনি কাকে দায়ী করবেন? আমার ভাই যিনি বলছিলেন, আমার তো মনে হয় যে আমাদের দুর্ভাগ্য, এবং যদি দায়ী করতেই হয়, আমি তো আসলে দেশের রাজনীতিবিদদেরকে দায়ী করব। আমি স্পেসিফিকভাবে বিরোধী দল না সরকারি দল সে অর্থে আমি বলছি না। আমি বলবো যে দেশের রাজনীতিবিদরা, মানে রাজনীতি যে একটা কি বলা যায়, যে এক ধরনের সম্মানজনক একটা জায়গা ছিল, একটা পেশা ছিল, সেই জিনিসটা তো আমরা ভুলতে বসেছি। আমাদের যে আগে আমরা যারা দেখেছি, আমাদের আগের প্রজন্মের যারা ছিলেন, রাজনীতিবিদ যারা ছিলেন, তারা যেভাবে তাদের একটা নীতি আদর্শ নিয়ে চলেছেন, আমরা তো সেখানে এটা দেখি না। আমি সব জায়গায় দেখি এবং রাজনীতি বলতেই একটা সময় ছিল কিন্তু যে খুব ভালো ভালো শিক্ষিত, ভালো ভালো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছে, তারা রাজনীতির প্রতি ইন্টারেস্টেড ছিল। আজকে দেখবেন যে আমার প্রজন্ম, কিন্তু আমার পরের প্রজন্ম যারা আছে, তাদের রাজনীতির কথা বললে আটকে ওঠে তারা, এবং তারা কেউ কিন্তু এখানে আসতে চায় না। অথচ কিন্তু এমন তো হওয়ার কথা নয়, কারণ দেশটা চলবে কিন্তু রাজনীতিবিদদের হাত ধরেই, তাই না? কিন্তু সে অর্থে সুস্থ রাজনীতি কিংবা রাজনীতিক বা রাজনীতিবিদ যারা আছে, আমি তো আসলে দেখি না। মানে যার পেছনে কোনো ধরনের একেবারে কোনো ধরনের কালো কলঙ্ক নেই, এমন কাউকে আসলে আমরা দেখি না সব জায়গাতেই। ফলে হয়েছে কি যে আমাদের সবার ভেতরে এক ধরনের হতাশা কাজ করছে, এবং এর থেকে উত্তরণের জায়গা যখন আমরা ভাবি, তখন আবার রাজনীতিবিদদের দ্বারস্থই হতে হয়, কারণ ওনার ছাড়া আমাদের আসলে কোনো গতিও নাই। কিন্তু মানে যে আমি বলবো যে আমাদের দুর্ভাগ্য তো বটেই, এবং সামনে মানে আলো দেখানোর মতো কোনো কিছু না আমরা দেখতে পাচ্ছি না। মানে দ্যাট ইজ দ্য প্রবলেম, যে আমি
যে ঠিক আছে আমি একটা মাস ওয়েট করি বা একটা সপ্তাহ ওয়েট করি বা একটা বছর ওয়েট করি বা 5 বছর ওয়েট করি যে একজন আসছেন, একজন নেতা আসছেন যিনি আমাদেরকে হাত ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো আমাদেরকে হাত ধরে একটা স্বাধীনতার জায়গায় নিয়ে যাবেন, আমাদের একটা উন্মুক্ত জায়গায় নিয়ে যাবেন, সেই আশাটা আমরা দেখতে পাচ্ছি না, কেউ আমাদেরকে দেখাতেও পাচ্ছে না। ফলে হয়েছে কি যে সামনে আসলে নিকষ কালো অন্ধকার, মানে আলোর কোনো পথ আসলে আমরা দেখছি না। মোশাররফ ভাই, আপনি কি মনে করেন যে এই সংকটের জন্য, এই অবস্থার জন্য, এই পরিস্থিতির জন্য আমরা কাকে দায়ী করব? আসলে সত্যি কথা বলতে কি যে আমরা সবসময় মনে করতাম যে এই দেশে জন্ম নেওয়াটা আমাদের খুব সৌভাগ্যের ব্যাপার, কেননা আমরা বাঙালি, আমরা অল্পতেই তুষ্টি, সব দিক থেকেই সব কিছুতেই আমরা খাপ খাওয়াই নিতে পারি এবং সব কিছু মেনে নিতে পারি। তো এখন সবচাইতে বড় জায়গাটা হচ্ছে যে আমাদের যে পরিবহন শিল্পটা, এই শিল্পটা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। এখান থেকে উত্তরণের তো জায়গা দেখিই না। না মানে উত্তরণের প্রশ্ন না, আপনি দায়ী কাকে করবেন? এখানে দায়ী তো আমাদের রাজনীতিবিদরাই, ওনারাই দায়ী, ওনারাই এই সংকটকে, মানে কোন একটি নির্দিষ্ট পক্ষকে আপনি দায় বেশি কম দিতে চান? আপনার কাছে মনে হয় যে না, সরকারের দায় দায়িত্ব বেশি আমি ছিল? উভয় পক্ষকেই অনুরোধ জানাবো আপনার মাধ্যমে যে ওনারা মানে এই 16 কোটি মানুষকে এভাবে জিম্মি না করে যাতে আলাপ আলোচনার মাধ্যমে সুষ্ঠুভাবে আবার স্বাভাবিক পর্যায়ে যাতে ফিরে আসতে পারে, তাদের কাছে সেটা করজোরে আমাদের অনুরোধ থাকবে। এতে কারো ছোট হওয়ারও কথা না, কারো বড় হওয়ারও কথা না, উভয় আগাই আইসা আমাদের দেশটাকে বাঁচাক, আমাদের শিল্পগুলা বাঁচাক, গরিব মানুষের দিকে একটু তাকাক, যারা না খেয়ে দিনকাল পার করতেছে তাদের দিকে দেখুক। সেটাই আপনার কাছে আমি শাহাদাত হোসেন বাদশাহ খুলনা থেকে আপনার কাছে জানতে চাইবো যে বর্তমান অবস্থার জন্য আপনি কাকে দায়ী করবেন শাহাদাত ভাই? খালেদ ভাই, বর্তমান অবস্থানের জন্য তো আমি মনে করি রাজনীতিবিদরাই দায়ী। কারণ তারা যদি প্রকৃতপক্ষে চায় যে এর একটা সুষ্ঠু সমাধান করে একটা ব্যবস্থা করে সুন্দর একটা এতে ফিরে আসবে, তাহলে সেটা আমার মনে হয় তারা যদি আন্তরিকভাবে চেষ্টা করে তাহলে অবশ্যই সেটা সম্ভব হতে পারে। যেমন এর আগে আপনাকে বলছিলাম যে এই সারের বিষয় নিয়ে আপনাকে বলছিলাম যে সার একটা গুরুত্বপূর্ণ এসেনশিয়াল আইটেম, যেটা কৃষকদের বর্তমানে ভরা মৌসুমে উৎপাদনের জন্য খুবই জরুরি। কিন্তু সেই সার আজকে আমাদের যে 7 নম্বর ঘাট রুজভেল্ট, এখানে আপনার প্রচুর পরিমাণ সার ড্যাম্পিং হয়ে পড়ে আছে। মূল বিষয়টা হচ্ছে পরিবহনের সংকটের কারণে। তাই এইটা যদি সঠিকভাবে পরিবহন না করা হয়, যেটা এখন সংকট নেই সারের, কিন্তু অবশ্যই অল্প কিছুদিনের মধ্যে এই সংকট পরিলক্ষিত হবে এবং আমাদের দেশে শতকরা 60% কৃষক তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং তারা ফসল উৎপাদনের ক্ষেত্রে তাদের চরমভাবে ব্যাহত হবে। তাই এই সমস্ত গরিব আমরা আসলে শাহাদাত ভাই এই বিষয়ে আবার আপনার সাথে কথা বলবো। আমি কৃষক এ কে এম শরীফ, আপনার কাছে জানতে চাইবো যে আপনি কাকে দায়ী করবেন শরীফ ভাই? আমরা মনে করি যে এটা আমাদেরই দোষ, আমাদের ভাগ্যের দোষ। আমরা কেউ সচেতন না। আমরা যদি আমাদের ভাগ্য নিজেরা গড়ে না উঠাই, কেউ আমাদের ভাগ্য গড়ে উঠে। আমি একটা কৃষক মানুষ, আমি আমার উৎপাদন করছি, আলু চাষ করছি। সে আলু চাষের আজকে সে আলুর দাম নাই। 1 একর জমিতে খরচ হয় 30-35 হাজার টাকা। এখন তার বিক্রি দেয়, হাটে নিয়ে যায়, বসে থাকা লাগে। এগুলো খুব টেনশনে আছি। পরিবহন খরচ 5 টাকার জায়গায় 25 টাকা ভাড়া। আজকে হাটে আলু নিয়ে গেলাম, বিক্রি হলো না, সেটা ওখানে বস্তা করে রেখে দিচ্ছে, আবার আর এক হাটে নিয়ে যেতে হবে। আমরা খুব কষ্টের মধ্যে আছি, খুবই কষ্টের মধ্যে আছি। এবং এর জন্য আপনি নিজেকেই দায়ী করছেন, আমাদেরকে দায়ী মনে করছেন কৃষক এ কে এম শরীফ? আমি না রাজনীতিবিদদের দায়ী করে, আমরা তো রাজনীতি করি না, আমরা সাধারণ গ্রামের লোক, আমরা রাজনীতি খুব একটা ভালো বুঝি না। আমরা এটা জানি যে কোনো রকমভাবে একটা সমস্যার সমাধান হলে আমরা শান্তি, আমাদের অনেক বড় হয় আশা নাই। আমি জনাব সাদ মিয়া আপনার কাছে জানতে চাইবো যে আপনি কাকে দায়ী করেন বর্তমান আমাদের এই সংকটময় পরিস্থিতির জন্য? সাদ ভাই। আমরা তো বাংলাদেশে, সোনার বাংলাদেশে জন্মেছিলাম আর সোনার বাংলা শুনিয়ে আসতেছি,
কিন্তু বর্তমান যে পরিস্থিতি হচ্ছে, যার জন্য আমি মনে করি যে উভয় রাজনৈতিক দলরাই দায়ী। যদি একে অন্যরে যদি ছাড় না দেওয়া যায়, কিছু না দিলে কিছু পাওয়া যায় না। একে অন্যরে ছাড় দিয়া একটা সমঝোতায় আসিয়া এই দেশের বাংলাদেশের সাধারণ মানুষ, যে 16 কোটি মানুষের মঙ্গলের জন্য ওরা একে অন্যকে ছাড় দিয়ে একটা সমঝোতায় আসেন, আলাপ আলোচনায় বসে এটা সমাধান করুক, এটাই আমরা চাই। আমরা দোয়া করি যে উনারার একটা সুবুদ্ধি হোক উনার সরকার এবং বিরোধী দলের, যাতে সমঝোতায় এসে এই দেশের মানুষের মঙ্গলের জন্য ওরা সমঝোতা করে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে মানুষকে অশান্তি মুক্ত করা হোক। এবং আমরা যারাই আছি, আমরা যে রাস্তাঘাটে চলাফেরা আমাদের খুব ভয় ভীতি লাগে, ব্যবসা বাণিজ্যে আসতে অনেক ভয় ভীতি লাগে, এই সমস্ত ভয় ভীতি থেকে আমরা মুক্তি পেলে আমাদের আরো ভালো হবে। আমরা তো এমনিই ব্যবসায়ীবিদরা বা দেশের সাধারণ মানুষ সবই ক্ষতিগ্রস্ত। সাদ ভাই, আপনাকে ধন্যবাদ। আমি বাবর ভাই আপনার কাছে আবার ফিরে আসতে চাই। আপনি সহ আরো অনেকেই কিন্তু বলেছেন, এখানে আপনারা যারা উপস্থিত আছেন তাদের মধ্যে অনেকেই বলেছেন, বেশিরভাগই বলেছেন যে এর জন্য রাজনীতিবিদরা দায়ী। কিন্তু রাজনীতিবিদদের শক্তি তো আমাদের সম্মিলিত শক্তি, তো আসলে তাদের শক্তি। আমরা কেন সবসময় তাদের এই যে এইটাকে আমরা তাদের কালো দিক বলি সেগুলিকে আমরা শক্তিশালী করি? আমরা কেন এটা করি? আপনার কাছে কি মনে হয়? আসলে আমরা এটা করছি না এই কারণে আমরা সবাই তাদেরকে শক্তিশালী করছি না। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, হরতাল ডাকা হয়েছে, অবরোধ ডাকা হয়েছে, তারপরও সব কিছু চলছে। অর্থাৎ আমরা কিন্তু এই আমাদের যে পথ, আমরা যে ব্যবসা বাণিজ্য আমরা এগুলো সঠিকভাবে করতে চাই। আমরা যদি স্বতঃস্ফূর্তভাবে, কিন্তু এখন হরতালও হয় না, এমনকি অবরোধও হয় না। এটাই প্রমাণ করে। বাবর ভাই, আমি যে জিনিসের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি নিউ মার্কেট, বাংলাদেশের সবচেয়ে বড়, সবচেয়ে প্রাচীন, সবচেয়ে ঐতিহ্যবাহী মার্কেটের ব্যবসায়ী সমিতির আপনি সভাপতি। আপনারা যারা ব্যবসায়ী আছেন, আমরা যারা জনগণ আছি, তাদের কথার যে মূল্য নাই আমরা বারবার বলছি, আমরা কি আসলে সেই চাপ, সেই প্রভাব রাজনীতিবিদদের উপর কখনো রাখতে পারছি না কেন? আসলে পৃথিবীতে সব জায়গায় তো প্রেসার গ্রুপ তৈরি হয়, আমরা কেন প্রেসার গ্রুপ না? আমরা না সাংবাদিক, না পেশাজীবী, না ব্যবসায়ী, কারো কথাই কেউ শুনছে না। এটা কিরকম করে সম্ভব? না, গতকাল ঢাকা মহানগর দোকান মালিক সমিতির একটি মানববন্ধন হয়েছে। আমরা প্রতিবাদ করেছি। মানববন্ধন করে আমরা কি করতে পারি? আমরা মানববন্ধন করে প্রতিবাদ করেছি এই অন্যায়, এই অত্যাচারের বিরুদ্ধে। উভয় দলকে আমরা চাই যে তারা একটা সমঝোতায় আসুন, যাতে আমরা ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে করতে পারি। কিন্তু অ্যাপারেন্টলি আমাদের কথা কোন রাজনীতিবিদরাই কখনো কান দিচ্ছেন না, বা অন্তত এখন পর্যন্ত কান দিচ্ছেন না। এটি কেন? আমাদের কাছে তারা ভোটের জন্য আসবেন, আমাদের কাছে তারা বলবেন যে আমরা ক্ষমতার মালিক, তারপরেও তারা আমাদের কথা কর্ণপাত কেন করেন না? এটা কি আমাদের মধ্যেকার বিভক্তি, আমাদের অন্য রাজনৈতিক পরিচয়, নাকি আমরা একটা সুবিধাবাদী একটা অবস্থানে সবসময় থাকি? আমাদের এই দেশটি এমন একটি বর্তমান যে একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, আপনি যে ন্যায় কথা বলতে গেলে যখনই কিছু বলবেন তখন আপনাকে একটি দলের সমর্থক হিসেবে বলা হয়, এবং যেটা আমরা অনেকেই চাই না। আমরা চাই যে আমরা ন্যায় কথা বলবো, কিন্তু ন্যায় কথা বললেই যেন আমাদেরকে কেউ বলবেন যে আমি বিএনপি করি, কেউ বলবেন আমি আওয়ামী লীগ করি। আমরা ব্যবসায়ীরা এটা